আহ আমরা ডিসিটির বেসিক জিনিসগুলো আলোচনা করেছি, কিভাবে অপারেশন কাজ করে সেগুলো আলোচনা করেছি। আহ, তো এবং বেসিক কনফিগারেশন সাধারণত কমন বেস, কমন এমিটার কনফিগারেশন এবং কমন কালেক্টর কনফিগারেশন ফলো করা হয়। এবং ফাইনালি আমরা দেখেছি যে আসলে আমাদের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে সবচেয়ে বেশি আমরা কোন কনফিগারেশন ব্যবহার করি সেটা হচ্ছে কমন এমিটার সার্কিটটা ফলো করি, এবং আমরা আমাদের ল্যাবের এক্সপেরিমেন্টও আমরা এই সার্কিটটা ইমপ্লিমেন্টেশন করবো। তো বেসিক কিছু সূত্র, এগুলা সূত্র আপনাকে আসলে সূত্র না, বাট অ্যাকচুয়ালি মানে আমরা অ্যাপ্লাই করি অ্যানালাইসিস করে। আপনি যদি এখানে কেসিএল কেভিএল করেন, আপনি যখন এটা গেইন বের করবেন লেটসে, তখন আপনি কালেক্টর এবং এমিটার এর করসপন্ডিং ইনপুট আউটপুটের যদি কারেন্ট গেইন বের করতে চান, তখন আলফা ইকুয়াল টু আইসি ওভার আইভি। আরেক ধরনের গেইন আছে বেটা, সেটা হচ্ছে আইসি ওভার আইভি। তো ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম যে আলফার ভ্যালুটা ওয়ানের থেকে কম হবে, কারণ আমরা কি জানি যে আই ইকুয়াল টু আইসি প্লাস আইভি। সেক্ষেত্রে যদি আপনি আইসি দেন, ডিভাইডেড বাই আই ই দেন, তার মানে আইসি তো অবশ্যই আই এর থেকে ছোট হবে। তো সেক্ষেত্রে আলফা ভ্যালুটা অবশ্যই একটা ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা অবশ্যই একের ছোট হবে। তো সেক্ষেত্রে আলফা ভ্যালুটা সবসময় ওয়ান অথবা ওয়ান এর থেকে ছোট হবে। ওয়ান হওয়ার পসিবিলিটি একেবারেই জিরো, কারণ দেয়ার উইল বি এ মিনিমাম বেস কারেন্ট অ্যাট লিস্ট ওয়ানের থেকে কম হয়। আর বেটার ভ্যালুটা সবসময় বেশি হয়, কারণ আইসি ডিভাইডেড বাই আই। এখানে আমরা এর আগে আলোচনা করেছিলাম যে আই বিদ্যাও আইসির থেকে খুবই ছোট হয়, কম হয়। তো এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে। সো কমন কালেক্টর নিয়ে আলোচনা করা হয়েছিল, এবং এটা একটা বেসিক বিষয় আপনাদেরকে ধারণা দেওয়া হয়েছিল। যদি এরকম হয় যে আপনাকে কমন কালেক্টর ট্রানজিস্টর সার্কিট আঁকতে বলা হলো, একে বলে দেখাতে হলো যে শো দ্যাট আই ইকুয়াল টু বিটা প্লাস ওয়ান, তো আমরা এটা কিভাবে, এটা খুবই সিম্পল তাই না, সার্কিট থেকে খুবই ফিগারটা বের করে দেয়। কিভাবে করবেন সেটা আপনাকে ক্লাসে দেখানো হয়েছে। এবং ফাইনালি আমাদের হচ্ছে যে একেবারে ফর্মুলা গুলো যেগুলো আমরা ব্যবহার করছি ডিসি সার্কিটে, এবং আমরা কিন্তু ডিসি কারেন্টেই এইগুলো অ্যাপ্লাই করি। তো সেক্ষেত্রে এটা হচ্ছে এই ফর্মুলা লিস্ট গুলো আপনাদেরকে একটু মনে রাখতে হবে, এবং এগুলা কিন্তু অঙ্ক করতে খুব কাজে লাগে। আমরা আজকে অঙ্ক করবো, অঙ্ক দেখবো, খুব সিম্পল একটা অঙ্ক দেখবো, বড় কোনো অঙ্ক না। তো সেটা আমি কাজে লাগে। আচ্ছা, সো বাইপোলার কনফিগারেশনের ক্ষেত্রে যদি আমরা বলি, ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা যদি এটাকে টু পোর্ট মডেল হিসাবে ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা খেয়াল করে দেখবো যে আমাদের একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি দা, আমরা যে বলতেছি কমন এমিটার, কমন কালেক্টর, কমন বেস, হোয়াট ডাজ ইট মিন? কেন এটাকে কমন বেস বলা হচ্ছে, কমন কালেক্টর বলা হচ্ছে? আপনার ইনপুট এবং আউটপুট, দে উইল বি কানেক্টেড থ্রু এ কমন পয়েন্ট। ইনপুট এবং আউটপুট কমন একটা পয়েন্টের থ্রুতে একটা টার্মিনালের সাথে কানেক্টেড থাকবে। এটাই হচ্ছে আপনার মূল সিগনিফিকেন্ট যে আপনার মানে ক্যারেক্টারিস্টিক্স। এই জিনিসটা আমরা অনেকে বুঝি না, এই জন্য দেখা যায় যে আমরা একটু কনফিউশনে বুঝতে পারি। তো এখানে একটু খেয়াল করে দেখেন যে কমন বেসের ক্ষেত্রে আপনার ইনপুটের সাইড যদি এটা হয়, আউটপুটের সাইড যদি এটা হয়, দে আর কানেক্টেড ইন কমন, এবং এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তাই না? তো সেক্ষেত্রে এটা হচ্ছে কমন। কমন এমিটারের ক্ষেত্রে ঠিক একই রকম। তখন দেখেন এমিটারের যে টার্মিনালটা সেটাও ইনপুট এবং আউটপুটের সাইডের সাথে কিন্তু কমন কানেক্টেড। এখন কমন বেস এবং কমন এমিটারের ক্ষেত্রে একটা খুব ইজি কথা বলা যায়, যেই টার্মিনালটাই গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে সেই হচ্ছে কি কমন বেস বা কমন এমিটার। প্রবলেমটা হচ্ছে কালেক্টরের ক্ষেত্রে আবার এই ডেফিনিশনটা কাজ করে না। যে আমি যদি বলি যে গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকতে হবে, কিন্তু গ্রাউন্ডের সাথে কিন্তু কালেক্টর কানেক্ট থাকে না, তাহলে এখানে কিভাবে কানেক্টেড থাকে? এখানে খেয়াল করে দেখেন কালেক্টর এই ভিসির করসপন্ডিং এ গ্রাউন্ডের সাথে connect। এবং এইখানে আপনি খেয়াল করে দেখেন এই হচ্ছে আউটপুট, এই হচ্ছে ইনপুট। সো দে আর অল কানেক্টেড টুগেদার উইথ কালেক্টর টার্মিনাল। Therefore, we can call it a common emitter base configuration বা common emitter configuration.
সরি, এটা হচ্ছে ভুল বলছি। এটা হচ্ছে হ্যাঁ এই কালেক্টরের ক্ষেত্রে। কালেক্টরের ক্ষেত্রে খেয়াল করে দেখেন যে এই কালেক্টর যে টার্মিনালটা, দে আর কানেক্টেড ইন আপনার আউটপুট, এই আরএল এর করসপন্ডিং এবং ইনপুটের সাথে কানেক্টেড থ্রু দিস পয়েন্ট। দেয়ারফর ইট ইজ এ কমন কালেক্টর ট্রান্সিস্টর। এখানে কমন এমিটার হলো না কেন, এটা যদি একটু আমরা বলি, দেখেন কমন এমিটারের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো রেজিস্টার দিয়ে আপনার বাধা, মানে রেজিস্টার দিয়ে আপনাকে এখানে আটকানো হয়, বাধা দেওয়া হয়নি কারেন্টের ফ্লো। বাট এখানে কিন্তু খেয়াল করে দেখেন কমন কালেক্টরের এখানে রেজিস্টার দিয়ে আপনার সার্কিটটাকে বাঁচা। তো সেক্ষেত্রে এখানে ডিরেক্ট এই এমিটার টার্মিনালটা এই গ্রাউন্ডের সাথে কানেক্টেড না, ডিরেক্ট গ্রাউন্ডের সাথে কানেক্টেড হলো কে, কালেক্টর। কিন্তু এখানে ভিসি, ভিসিটা কি, এটা আমাকে একটা ভোল্টেজ দিতে হবে টু ওভারকাম দ্য থ্রেশহোল্ড ভোল্টেজ বিটুইন এমিটার এন্ড কালেক্টর জাংশন। ওকে, তো সেক্ষেত্রে এটা আমার কাছে অ্যাপ্লাই করতে হবে। বাট অ্যাপার্ট অফ দিস, আমরা যদি এটা বাদ দিয়ে দিই, এটা কিন্তু আসলে ডিরেক্টলি কানেক্টেড টু দিস পয়েন্ট। এখন এই পয়েন্টটাই কিন্তু আমার আউটপুটের সাথে কানেক্টেড, আবার ইনপুটের সাথে কানেক্টেড। তো আমরা যদি খেয়াল করতে পারি, এখানে খেয়াল করে দেখেন কালেক্টর কিন্তু আসলে ইনপুট এবং আউটপুটের সাথে কমন ওয়েতে কানেক্টেড থাকে। তো দিস ইজ দ্য কমন কালেক্টর। তো আমরা যদি সিম্বলিক ওয়েতে এটা বুঝতে চাই, তাহলে আমরা এটা দেখলেও খুব ইজিলি বুঝতে পারি। হ্যাঁ, তবে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই তিনটা কনফিগারেশন, তেমন আহামরি কঠিন না, এগুলো একটু কষ্ট করে মনে রাখবেন এবং বাসায় একটু প্র্যাকটিস করবেন। যে যদি বলা হয় কমন কালেক্টর ট্রানজিস্টর সার্কিটটা কি, বা কমন বেস ট্রানজিস্টর সার্কিট কিংবা কমন ইমিটার, তখন যেন আপনারা লিখতে পারেন। Okay? তো আমরা যদি একটু কম্পারিজনটা যদি খেয়াল করে দেখি, যে সিগনিফিকেন্ট কনফিগার মানে comparison, যেমন this three particular configuration of transistor. First of all, input impedance কমন বেসের ক্ষেত্রে খুবই লো থাকে, কমন এমিটারের ক্ষেত্রে মিডিয়াম থাকে এবং কমন কালেক্টরের ক্ষেত্রে হাই থাকে। আউটপুট ইম্পিডেন্স কমন বেসের ক্ষেত্রে ভেরি হাই থাকে, আর কমন এমিটারের ক্ষেত্রে হাই থাকে এবং কমন কালেক্টরের ক্ষেত্রে লো থাকে। এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে কমন বেসে কিন্তু ইনপুট ইম্পিডেন্স কম থাকে, আউটপুট ইম্পিডেন্স বেশি থাকে, বিকজ অফ কমন যেই আপনার বেস কনফিগারেশনে আমাদের ভোল্টেজ গেইনটা থাকা লাগে, কারেন্ট গেইনটা থাকে না, নো কারেন্ট। এন্ড দেয়ারফর দেখা যাচ্ছে যে আমার যেহেতু ভোল্টেজের আউটপুট ইম্পিডেন্সটা ভেরি হাই থাকবে, ভেরি হাই থাকে, তো তার মানে কি দেয়ার ইজ এ হিউজ পটেনশিয়াল ডিফারেন্সিয়েবল গেট। এখন যেহেতু পটেনশিয়াল ডিফারেন্সটা বেশি আছে, তার মানে সেখান থেকে কিন্তু কারেন্ট ফ্লো হওয়াটা ডিফিকাল্ট। দেয়ারফর আপনার হচ্ছে কারেন্টের যে মানে গেইনটা সেটা হবে কম। তো কমন বেসের ক্ষেত্রে কিন্তু আমরা কারেন্ট গেইন পাই না, ভোল্টেজ গেইনটা পাই। আর কমন এমিটারের ক্ষেত্রে আউটপুট ইম্পিডেন্স হাই থাকে এবং ইনপুট ইম্পিডেন্স মিডিয়াম থাকে। এটা একটা বড় সিগনিফিকেন্ট মানে ক্যারেক্টারিস্টিক, যে ঠিক এই কারণে কমন এমিটারে আমরা ভোল্টেজ গেইনও পাই, আবার কারেন্ট গেইনও পাই। কমন কালেক্টরের ক্ষেত্রে দেখেন ঠিক কমন বেসের উল্টা, ইনপুট ইম্পিডেন্স হাই, আউটপুট ইম্পিডেন্স লো। সিন্স আউটপুট ইম্পিডেন্স ইজ ভেরি লো, সেখানে আপনি একটা ভালো মানের কারেন্ট গেইন পাবেন। আর ইনপুট ইম্পিডেন্স যেহেতু হাই, সেহেতু আপনি কারেন্ট গেইনটা আবার মানে সরি ভোল্টেজ গেইনটা বেশ কম পাবেন। তো দেয়ারফর কমন কালেক্টর কনফিগারেশন আমাদেরকে বলা হয়েছে হ্যাজ কারেন্ট গেইন বাট নো ভোল্টেজ গেইন। তো রিয়েল লাইফে আসলে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন স্যার কোন কনফিগারেশনটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, রিয়েল লাইফে কমন এমিটার কনফিগারেশনটা ব্যবহার করা হয়, কারণ এই কনফিগারেশনে আপনি বোথ কারেন্ট এবং ভোল্টেজ গেইন পাবেন। বাট এনিওয়ে, কিছু কিছু পার্টিকুলার পার্সপেক্টিভ আছে, কিছু কিছু পার্টিকুলার অ্যাপ্লিকেশন আছে যেখানে আপনাকে কমন বেস অথবা কমন কালেক্টর কনফিগারেশনের দিকে যাইতে হবে। ওকে, সো এই হচ্ছে বেসিক জিনিসগুলো আপনাদেরকে জানা থাকতে হবে। আর ফেজ শিফটের কথা এখানে বলা হয়েছে 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 0 ডিগ্রি। 0 ডিগ্রি ফেজ শিফট মানে হচ্ছে আপনি ইনপুটে যা দিবেন আউটপুটে তাই পাবেন, মানে এটা কোনো চেঞ্জ করবে না। ইনপুটে আপনি যদি পজিটিভ ভোল্টেজ দেন, আউটপুটেও পজিটিভ ভোল্টেজ পাবেন। ইনপুটে যদি নেগেটিভ ভোল্টেজ দেন, আউটপুটেও নেগেটিভ ভোল্টেজ পাবেন। আর কমন এমিটারের ক্ষেত্রে সেটা হচ্ছে 180 ডিগ্রি। দ্যাট মিনস দ্যাট ইট উইল চেঞ্জ দ্য ফেজ অফ ইয়ার ইনপুট সিগন্যাল। তার মানে ইনপুট সিগন্যাল যদি পজিটিভ দেন, আউটপুটে পাবেন নেগেটিভ। ইনপুটে +5 ভোল্ট দিলে আউটপুটে -5 ভোল্ট পাবেন। ওকে, আর ভোল্টেজ গেইন কারেন্ট গেইনের কথা আমি আগেই বলেছি এখানে, যে আসলে পাওয়া যায় না বা হ্যাজ নো কারেন্ট গেইন, এই কথাগুলোর অর্থ এরকম না যে এখানে কোনো কারেন্ট গেইনই পাওয়া যাবে না, পাওয়া যাবে খুবই খুবই কম।
ওকে। তো সেই ক্ষেত্রে দেখেন কমন বেসের ক্ষেত্রে ভোল্টেজ গেইন হাই থাকে, আর কালেক্টরের ক্ষেত্রে লো থাকে। আর ভোল্টেজ গেইনটা কমন এমিটারের ক্ষেত্রে মিডিয়াম, কারেন্ট গেইনের ক্ষেত্রেও ভোল্ট কমন এমিটারের ক্ষেত্রে মিডিয়াম, তার কমন বেসের ক্ষেত্রে লো, কমন কালেক্টরের ক্ষেত্রে হাই। এবং পাওয়ার গেইন ওভারঅল দেখা যায় এখানে যেহেতু আপনার কারেন্ট গেইন কম থাকে, আমরা কি জানি পাওয়ারের সূত্রটা কি, পি ইকুয়াল টু ভিআই। তাহলে এখানে পাওয়ার গেইনটা কমন বেসের ক্ষেত্রে লো থাকে, আর কমন এমিটারের ক্ষেত্রে এটা হচ্ছে ভেরি হাই থাকে, কমন কালেক্টরের ক্ষেত্রে এটা থাকে মিডিয়াম। বিকজ অফ কিছু আপনার মানে ভোল্টেজ তো গেইন তো পাওয়া যায়, এবং কারেন্ট গেইনটা যখন হিউজ আসে সেই ক্ষেত্রে এটা আপনার মোটামুটি পাওয়ার গেইনটা মিডিয়াম মানে মিডিয়াম আসে। পাওয়ারের সূত্রটা আমরা সবাই জানি, পি ইকুয়াল টু ভি আই। ওকে, এটা কিন্তু এখানে একটা বিষয় একটু মনে রাখতে হবে, সামটাইমস পাওয়ার গেইনটাকে আমরা চাইলে পি ইকুয়াল টু আই স্কোয়ার আরও লিখতে পারি, তাই না? তো ওইরকম ভাবে করে যদি আপনি লেখেন, তো তখন এটাকে একটু কনফিগারেশন করতে হবে, মানে একটু রিঅর্গানাইজ করতে হবে, এই যে আইসিআই আইসিআইবি এই হিসাবে চিন্তা করে। তারপরে তখন দেখা যায় যে এখানে তো আসলে কোনো প্রকার কারেন্ট গেইনই থাকে না, কারেন্টই থাকে না। তো কারেন্ট গেইন যেহেতু কম, ওই হিসাবে পাওয়ার গেইন ক্যালকুলেশন করলে খুব কম আসে, লো চলে আসে। আর এখানে ওই যে কারেন্ট গেইন যদি আপনি ইকুয়াল টু আই স্কোয়ার আর এর ফর্মুলা দিয়ে বসায় করেন, তাহলে এখানে মিডিয়াম পাবেন। আর কমন এমিটারের ক্ষেত্রে কি পাবেন, ভেরি হাই পাবেন। ওকে, ঠিক আছে। তো আমরা আজকে এই সিম্পল একটা ম্যাথ করব। এটা আম, মানে ইয়ার কিছু নাই, ভয় কিছু নাই, আমরা ক্লাসে ঠিক যেভাবে করি ঠিক সেভাবেই আমি আপনাদেরকে ইয়াতে করে দেখাবো, কলমে করে দেখাবো। সো এটা খুবই সিম্পল ম্যাথ, খুবই বেসিক একটা ম্যাথ, যেটা আমাদেরকে বুঝতে হবে। আহ, তো এটা অনলাইনে থাকা বেশ ভালো, কারণ যদি বুঝতে না পারেন তখন বারবার আপনারা এটা প্র্যাকটিস করতে পারবেন বা বারবার বাসায় দেখতে পারবেন। আচ্ছা, তো এখানে আগে আমরা একটু প্রশ্নের দিকে তাকাই, তাহলে আমাদের কাছে জিনিসটা বোঝাটা ইজি হয়ে যাবে। প্রশ্ন কি বলছে? তো এখানে বলেছে কনসিডার দ্য সার্কিট শোন ফিগার, এটা বই থেকে নেওয়া 6.22 এ। আহ, এবং আপনাকে এই ফিগারটাই দিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে which is read on in the figure 6.22b to remind the reader of the convention employed throughout this book for indicating connection to display। এই কথাগুলো হচ্ছে একটু বেশি কথা বলা আর কি। এটা জাস্ট বোঝানো হয়েছে যে এই যে সার্কিটটা 6.22 তে আপনাকে দেওয়া হয়েছে, দেখানো হয়েছে, এই সার্কিটটা আসলে কিছুই না। এই সার্কিটটাকে চাইলে আপনি ঠিক এইভাবে করে ড্র করতে পারেন, এভাবে করেও ড্র করতে পারেন। মানে আমাদের যে বেসিক এখন, কারণ আমরা কি জানি এরকম দেওয়া মানে, এরকম দেওয়া মানে হচ্ছে যে আসলে এটা একটা ভোল্টেজ সোর্স +10। তো এই +10 ভোল্টটাকে আপনি রিপ্লেস করছেন কি দিয়ে, এই যে এটা। এখন এই +10 ভোল্ট তো অবশ্যই গ্রাউন্ডের সাথে কানেক্টেড, কমন গ্রাউন্ডের সাথে। তো এটা এইভাবে আপনি কমন গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলেন, শেষ। আর এখানে কত, +4 ভোল্ট, তাই না? তো এটাও তো আপনাকে একটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে, প্লাস মাইনাস। তো দেখেন আপনার এই পুরো সার্কিটটাকে আমি কিন্তু এভাবে এটা রিপ্রেজেন্ট করতে পারি। তো এক্সামে আপনার কাছে কেমন আসতে পারে, তখন আপনি কি করবেন, এটা একটা প্রশ্ন। এক্সামে যদি এরকম সার্কিট দেওয়া থাকে, তাহলে আপনি এরকম সার্কিট ড্র করেও আঁকতে পারেন। আবার আবার আপনাকে এই সার্কিটটাও দেওয়া থাকতে পারে। তো দুইটা সার্কিটের যে কোনো একটাই দেওয়া থাকতে পারে, বাট আসলে সূত্র বলেন বা অ্যাপ্লিকেশন সবকিছুই একই হবে, সেম হবে। আপনি চাইলে এই সার্কিট থেকে এইটাকে আবার রিড্র করতে পারেন, অথবা এই সার্কিট থেকে আপনার অঙ্কটা আপনি করা শুরু করতে পারেন। এখানে কোনো বাধা ধরার নিয়ম নাই, ঠিক আছে? আমরা আচ্ছা, তো প্রথমে আমাদেরকে এখানে এই যে এখানে যেটা করা হয়েছে এটা খুব দ্রুত সলভ করার জন্য এটা করা হয়েছে। আমি এই পার্টটুকু একটু অ্যাভয়েড করি, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখান থেকে শুরু, এখান থেকে এটা থেকে আপনি
ফার্স্ট অফ অল আমাকে যে এই সার্কিটটাই দেওয়া ছিল, আমি এখান থেকে এটা শুরু করি। ফার্স্ট অফ অল আমাকে বলেছে, এখানে আরেকটা কথা বলেছে যেটা আমি একটু বলতে হবে, সেটা হচ্ছে আপনাকে কি ফাইন্ড আউট করতে বলেছে। এই ধরনের অঙ্কগুলোতে আমরা কি ফাইন্ড আউট করতে বলি সেটা দেখেন। সেটা হচ্ছে যে এখানে আপনাকে বলে দিয়েছে উই উইশ টু অ্যানালাইজ দিস সার্কিট টু ডিটারমাইন অল নোড ভোল্টেজ, মানে সার্কিটের থ্রুতে যতগুলা নোড আছে সব নোড ভোল্টেজ গুলো আপনি বাইর করবেন। তারপরে এরপরে উই উইল অ্যাজিউম দ্যাট বিটা ইজ স্পেসিফাইড টু বি 100। দেখেন আমি এর আগে ক্লাসে বারবার বলেছি আলফার ভ্যালু 1 এর থেকে কম হয়, আর বিটার ভ্যালু কিন্তু এমনও হয় 50, 85, 60, 75, 100, মোর দ্যান 100। তো সেক্ষেত্রে আপনারা এটা একটু খেয়াল রাখবেন যে বিটার ভ্যালু সবসময় বেশি আসে। অনেক সময় অঙ্কতে আপনাকে আইসির ভ্যালু দেওয়া থাকবে, আইবির ভ্যালু দেওয়া থাকবে, বলা হবে পিটার ভ্যালু বাই করো, আলফার ভ্যালু বাই করো, তখন কিন্তু আপনাকে ঠিক সেভাবেই করতে হবে। ওকে, আচ্ছা, এনিওয়ে আমরা এখন যদি এটা একটু ড্র করে দেখি, খুব সিম্পল ওয়েতে আমরা নোড ভোল্টেজ, যেগুলো নোড ভোল্টেজ বাই করতে বসে, হোয়াট ডাজ ইট মিন? নোড ভোল্টেজ মিনস হচ্ছে আমার এখানে ভিসি কে বাই করতে হবে, ভিভি কে বাই করতে হবে, বিই কে বাই করতে হবে। ঠিক আছে, এখানে 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 ভিসি বাই করতে হবে। ভিবিটা তো আসলে বাই করা দরকার নাই, কারণ এর তো 4 ভোল্টের সাথে কানেক্টেড। তো ভিবি ইকুয়াল টু 4 ভোল্ট, এটা আমরা এমনি জানি, তার সমস্যা নেই। কারণ আমরা 1 1 0 তো আমরা এই এই জিনিসটা করেছিলাম যখন নোডাল অ্যানালাইসিস করেছি। দেখছে 4 ভোল্ট, এবং এটা যদি রেজিস্টারের সাথে কানেক্টেড থাকে, হ্যাঁ, তো রেজিস্টারের এই পয়েন্টটা এটাও কিন্তু একটা নোড, তাহলে এই নোডের ভোল্টেজটা কত হবে? যেহেতু এটা ডিরেক্ট 4 ভোল্টের সাথে কানেক্টেড, তাহলে এই নোডের ভোল্টেজটা কত হবে? 4 ভোল্ট হবে। এটা তো আমরা জানি। তো দেয়ারফর এখানে ভিভিটা আপনাকে বের করতে হবে না, বাট আপনাকে ভিসি বের করতে হবে। ভিভি তো আপনার 4 ভোল্ট এটা হয়েই আছে, ভিইটা বের করতে হবে। তারপরে শুধু এই না, বলা হয়েছে ব্রাঞ্চ কারেন্ট। তো ব্রাঞ্চ কারেন্ট মানে কি? এই যে আরসি এর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা আইসি। তারপর হচ্ছে বেসটাও তো একটা ব্রাঞ্চ, আইবি বের করতে হবে, তারপরে আইবি বের করতে হবে। দ্যাটস দ্য থিং দ্যাট ইউ হ্যাভ টু ডু ফর দিস ম্যাথ। আচ্ছা, তো এরপরে আমরা সিম্পল ভাবে দেখি। এইখানে এখানে খুব সুন্দর করে লেখা আছে, আবার শর্টভাবে করার জন্য দেওয়া আছে। তো এটা আপনার দুটোই ফলো করতে। ফার্স্ট অফ অল আমি বিই বের করবো। বিই বের করা আমার জন্য সবচেয়ে বেশি ইজি। কেন ইজি? কারণ এটা ডিরেক্ট কানেক্টেড হয়েছে গ্রাউন্ড, তাই তো? এটা যেহেতু ডিরেক্ট গ্রাউন্ডের সাথে কানেক্টেড, এখান থেকে আমার বিটা বের করে। এখন আমি আপনাদেরকে যেটা বলি যে এইখানে কিন্তু আহ এটা কিন্তু বেস, তাই না? আমরা এর আগে আলোচনা করেছিলাম ক্লাসে যে এই যে বেসটা, এটা কিন্তু একটা পিএন জাংশন, তাই না? একটা পিএন, লেটস সে একটা এনপিএন জাংশন, এনপিএন। এখন লেটস সে এইটা যদি আপনার এমিটার পোর্শন হয়, এটা আপনার বেস পোর্শন হয়, এইটা যদি আপনার কালেক্টর পোর্শন হয়, এখন আপনি এমিটার থ্রু থেকে যে ভোল্টেজটা বের করতে চাচ্ছেন, তাহলে সেটা অবশ্যই আপনার এই বেসকে কনসিডার করে বের করতে হবে। এখন বেস তো একটা নোড, চিন্তা করে ধরেন ডিবি, আর এটা হচ্ছে ডি। তাহলে এন পি, এটা কিন্তু একটা এনপি বলেন, পিএন বলেন, হোয়াট এভার ইট ইজ, এটা কিন্তু একটা পিএন জাংশন। তাহলে এখানের মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হবে না? এই ভোল্টেজ ড্রপটা কি আমরা ধরে নিছি না যে আমাদের সকল সেমিকন্ডাক্টর সিলিকন মেড, এবং সিলিকন মেড সকল পিএন জাংশনের একটা ভোল্টেজ ড্রপ হয়, যেটা আমরা কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল করতে যাই জেনেছি ডায়োডের 0.7। সো দেয়ারফর আমি যদি এখন আমরা কি জানি, ভি বি ই, এটা মানে ভিবিই মানে হচ্ছে ভি বি মাইনাস ভিই, তাই না? এটা তো আমরা জানি। তো এখন আমাকে যদি বলা হয় ভিই বাই করতে, তাহলে আমি কি করবো? তো সেক্ষেত্রে আমি কি করব, এখানে ভিই বাই করতে গেলে
ভি ডি মাইনাস, তো ভিই মাইনাস ভিবি যদি আমি করি তাহলে খেয়াল করে দেখেন আমার ভিবির ভ্যালু কত, আমার ভিবির ভ্যালু হচ্ছে 4 ভোল্ট। তো এখানে 4 ভোল্ট বসাই দেন, 4 ভোল্ট মাইনাস, আর ভিবির করসপন্ডিং এটা তো একটা অ্যাপিয়ান জাংশন, এখানে আপনার ভোল্টেজ ড্রপ 0.7, তাহলে এটা কত চলে আসে, 4 ভোল্ট মাইনাস 0.7, দ্যাট মিনস 3.3। তার মানে আমি ভিই পেয়ে গেলাম যেটা হচ্ছে 3.3 ভোল্ট। ঠিক এই জিনিসটা এখানে ওরা শর্ট করে দেখাইছে, এই জিনিসটা ওরা এখানে বেশ শর্ট করে দেখাইছে। আহ ইয়াটা ডিরেক্ট ওইভাবে দেখায় নাই। তো আপনি চাইলে এই যে এটা এটা খুব শর্ট করে দেখাইছে, 4 - 0.7, 3.3। আপনি যদি এভাবেও করে ফেলতে পারেন খুব ফাইন, আবার যদি আপনি এভাবে অঙ্ক করেও করেন তাহলে also okay। আমি ধরে নিই এখন এটা বুঝতে পারছি। আর এক্সামে তো একেবারে হুবহু সেম টাইপের, মানে সেম টাইপের থাকলেও তো এখানে ভ্যালু গুলো চেঞ্জ করা থাকবে, তো সেক্ষেত্রে তো আপনাকে এটা বুঝেই করতে হবে। তো এখানে মুখস্থ করার কোনো সুযোগ নাই। তো আমি বলবো যে আপনাদেরকে বুঝতে হবে, যদি এই পার্ট পর্যন্ত কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে একটু কাইন্ডলি বলেন। আচ্ছা ঠিক আছে। স্যার আমরা কি সব সময় প্রথমে গ্রাউন্ডের ভোল্টেজটা বের করব? গ্রাউন্ডে যে থাকবে তারটা বের করা সবচেয়ে ইজি না, এই জন্য আপনি সবসময় গ্রাউন্ড দিয়ে শুরু করবেন, প্রথম দিয়ে করবেন না। এটা কেন, এটা একটা কারণ আছে, সেটা হচ্ছে সেক্ষেত্রে আপনাকে ওই কারেন্টের ভ্যালুটা জানতে হবে। তো কারেন্টের ভ্যালুটা জানতে হলে আমাকে তখন আবার এই ভিই ভ্যালুটা জানতে হবে। তো এই জন্য আমার কাছে সবচাইতে ইজিয়ার হচ্ছে ইয়াটা বের করা, এই আপনার ভিইটা বের করা। তো আমি সবসময় ইজি ওয়ে থেকে আগে শুরু করি। ওকে, আচ্ছা, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন আমার আইটা বের করতে হবে। তো আইটা বের করতে পেলে ফেলে খুব ইজি, যদি বি বের করতে পারি। তো আমার আইটা কিভাবে হবে আমরা জানি যে বি ইকুয়াল টু আই। এখন কারেন্ট flows from the higher potential to the lower potential, তাহলে ডেল্টা ভি ডিভাইডেড বাই আর। হায়ার পটেনশিয়াল কোনটা, হায়ার পটেনশিয়াল এই যে এখানে কত, 4, সরি 3.3, আর লোয়ার পটেনশিয়াল কত দেখেন 0, আমি জানি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার এখানে ডিভাইডেড বাই কত দিব, 2.3, তাহলে এটা আসলো 1 মিলিয়ন। তাহলে আমার এমিটার কারেন্ট আই কত আসলো, 1 মিলিয়ন চলে আসলো। এটা। এখন আমরা কি জানি যে আলফা ইকুয়াল টু আইসি বাই আই, আইসি বাই আই, এটা আমরা জানি। আবার আমরা এটাও জানি যে আলফা ইজ ইকুয়াল টু বিটা ওভার বিটা+1। বিটার ভ্যালু কিন্তু দেওয়া আছে 100, 100+1, তাহলে আলফার ভ্যালু কত আসলে 0.9। আপনাকে সবসময় বলেছি যে আলফার ভ্যালু 1-এর থেকে কত হবে। সো এখানে কিন্তু যদি বিটার ভ্যালু 60 দেওয়া থাকতো তাহলে কিন্তু অন্যরকম সিচুয়েশন হতো, তো সেক্ষেত্রে ভ্যালুটা কমে যেত। বা যাই হোক, তো আপনাদের কিন্তু একটু মনে রাখতে হবে যে এখানে মুখস্থ কিছু করা যাবে, বুঝে বুঝে করতে হবে। তো এই আইসি ইকুয়াল টু আলফা যে আমরা লিখতে পারি এখান থেকে, তাই না, আইসি ইকুয়াল টু আলফা আই। এখন আই এর ভ্যালুটা তো আমরা এখানে জানি, তো আইসি তাহলে কি হবে, আইসি ইকুয়াল টু আলফা 0.99 ইন্টু 1 মিলিয়ন, তাহলে কত আসে 0.99। তাহলে এখন আপনি আইই পেয়েছেন যেটা হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, আপনি আইসি পেয়েছেন যেটা হচ্ছে 0.99 মিলি অ্যাম্পিয়ার। এখন যদি আপনাকে বলি আমাকে বেস কারেন্ট বের করে দাও, পারবেন না? খুব ইজি, আমরা কি জানি আইই ইকুয়াল টু আইবি প্লাস আইসি। তো আইবি উইল বি হোয়াট, আইই মাইনাস আইসি। এটা হচ্ছে আপনার 1 - 0.9, 0.9 মিলিয়ন। তাহলে কত আসে, লেটস সে আসে 0.01।
তাহলে তো এভাবে আপনারা ইজিলি আমরা এটা করতেই পারি। ওকে, এখন এটা গেল এটা। তাহলে আমার কারেন্ট আইই, আইবি, আইসি দুইটাই আমরা বের করে ফেলবো। এটা হচ্ছে 0.01 মিলি অ্যাম্পিয়ার, আরেকটা হচ্ছে 9.99। আচ্ছা, আমার কারেন্টের পার্টটুকু হয়ে গেল। লাস্ট পার্ট বাকি যেটা থাকলো সেটা হচ্ছে এই ভিসিটা। এই ভিসিটা আমাদের, তো ভিসিটা যদি আমার বের করতে হয় তাহলে কিভাবে করব? সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন, আইসি তো আমরা পেয়ে গেলাম। এখন ভিসি এর এই করসপন্ডিং এ তখন আমাদেরকে কেভিএল অ্যাপ্লাই, কেভিএল অ্যাপ্লাই। তো এখানে দেখেন তো, এই এই সার্কিটের ক্ষেত্রে যদি আপনি এভাবে চিন্তা করেন, এই পার্ট, এই পার্ট, এই পার্টটুকুতে আপনি কেভিএল অ্যাপ্লাই করেন, কেভিএল অ্যাপ্লাই। ঠিক এই যে ভিসির এই পার্ট এতটা, এখানে আপনি কেভিএল অ্যাপ্লাই, এই পার্টটুকুতে জাস্ট কেভিএল। আপনি যখন কেভিএল অ্যাপ্লাই করবেন তাহলে আপনি দেখবেন আমার এখানে চলে আসতেছে ভিসি ইকুয়াল টু 10 মাইনাস 4.7 ইন্টু আইসি। ওকে, তাহলে আমার 10 মাইনাস 4.7 ইন্টু 0.99, এরপরে যা আসে তাই। তো আমরা একটু খেয়াল করে দেখি এখানে, এই যে দেখছেন, এখানে হচ্ছে 10 মাইনাস 4.7 ইন্টু 9। এখন আপনি বলতে পারেন, স্যার আপনি কেন শুধুমাত্র এই পার্টটুকুতে করলেন কেভি, কেন আপনি এই এমিটারকে আনলেন না? কারণ হচ্ছে কি, এটা তো একটা এনপিএন ডিভাইস, তাই না? এনপিএন হলে আমার তো শুধু এখানে আমি এই বেস থেকে কালেক্টর এই পার্টটুকুতে চিন্তা করি। আমার তো এমিটার তো আলাদা একটা এন্টিটি, আলাদা একটা পার্ট, ওই পার্টটা আমি কনসিডার করবো না। তো আমি, আমার তো কারেন্ট দরকার শুধুমাত্র কালেক্টরের মধ্যে দিয়ে কত, ভোল্টেজ ড্রপ দরকার শুধু কালেক্টরের টার্মিনালে কত পৌঁছাচ্ছে। তো ওইখানের ক্যালকুলেশনটা করলেই আমার হয়ে যাচ্ছে, আমার আর বাকি তো যেটা হচ্ছে না। ঠিক আছে? তো এখানে আপনি চাইলে ডিরেক্ট এভাবেও করতে পারেন, করলে আপনার এখানে যে ভ্যালুটা সেটা চলে আসে 5 পয়েন্ট প্লাস 5.3 ভোল্ট। তার মানে এখানে আমরা আইসি পাইলাম, সেটা হচ্ছে 0.99 মিলি অ্যাম্পিয়ার, আই বি পাইলাম 0.01 মিলি অ্যাম্পিয়ার, আবার আইইটা একদম প্রথমে পেয়েছে সেটা হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, আমি ভিই পেয়েছি সেটা হচ্ছে 3.3 ভোল্ট, এবং ভিসি পেয়েছি সেটা হচ্ছে আপনার 5.3। আচ্ছা, প্রথমে ঋষাদ যে কথাটা আমাকে বলেছেন যে স্যার কেন আমরা প্রথমে এই আইসিটা মানে এই পার্টটা করলাম না, কেন আমরা প্রথমে এই পার্টে করতে গেলাম, এটার একটা মূল কারণ হচ্ছে আমার এই পার্টটার ভোল্টেজটা বের করতে হলে কেভিএল অ্যাপ্লাই করতে হয়েছে। তো সেখানে তো আমাকে এই আইসি ভ্যালুটা জানতে হইতো। এখন আইসির ভ্যালুটা তো আমি আসলে ডিরেক্ট বাইর করতে পারতেছি না আইই না জানা আগ পর্যন্ত। তো আমার এই পোর্শনটুকুতে আমার আইইটা বের করাটা ইজি হয় যদি আমি ফার্স্টে এমিটার ভোল্টেজটা বের করি। তো ওর জন্যই আগে এমিটার ভোল্টেজের এই পার্টটুকু করা হয়েছে। ওকে, সো আপনি যে কোনো পার্ট থেকে শুরু করতে পারেন, কোনো প্রবলেম নাই, বাট সমস্যা হচ্ছে যদি প্রথম কোনো একটা পার্টে ধরতে যাই, লেটস আপনি প্রথমে এই পার্টটা ধরলেন পড়া, পরে আপনি দেখলেন আপনার ইকুয়েশন এখানে আইসি নামে আননোন একটা কারেন্ট চলে আসছে যেটা আপনি কোনোভাবেই বের করতে পারতেছেন না, দেন ইউ হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। তখন আপনি এমিটারে চলে যান, এমিটারের এখান থেকে ভোল্টেজ কারেন্ট বের করে তখন এখানে আইসির ভ্যালুটা বসাই দিয়ে তারপরে পিজিটির ম্যাথ খুবই ইজি, খুবই ইজি, কারণ এখানে আপনার এখানে বিভিন্ন সূত্র আছে, আইসি ওভার আইই, তারপর হচ্ছে আইভি, এগুলো তো আমরা জানি, এগুলা এটা হচ্ছে পুরা আপনার এই ডিভাইসের ক্যারেক্টারিস্টিক, এগুলো তো কেউ চাইলেই আপনার চেঞ্জ করতে পারবে না। তো একটা কারেন্ট বাইর করতে পারলেই হলো, আপনি যদি আইই বাইর করে ফেলতে পারেন বা আইভি বাইর করে বা আইসি বাইর করে ফেলতে পারেন, আপনার বাকি তিনটা কারেন্ট ইজিলি বের করা যায় এই ফর্মুলা গুলো ইউজ করে। আর আলফা অর বেটা,
এই ভ্যালুটা অবশ্যই আপনাকে দিয়ে দেওয়া থাকবে, আলফা আর বেটা এই ভ্যালুটা অবশ্যই দেওয়া থাকবে। এবং আলফা এবং বেটার ভ্যালু থাকলে, যদি আমাকে শুধু বেটা থাকলে আলফা কিভাবে বাইর করতে হয় সেটা আমরা জানি, আবার আলফা থাকলে শুধু বেটা দেওয়া থাকলে কিভাবে ভ্যালু বের করতে হয় সেটা আমরা জানি। যেমন আমার এখানে কিন্তু শুধুমাত্র বেটার ভ্যালু দেওয়া ছিল, আমি আলফার ভ্যালু কিন্তু এটা বের করে দিচ্ছি। আর আমার কাছে যদি বেটার ভ্যালু মানে লেটস সে শুধুমাত্র আলফার ভ্যালু দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে বেটা বের করতে পারি? আলফা ওয়ান মাইনাস আলফা, তাই না? এভাবে করে বের করতে পারি। এই সকল ফর্মুলা গুলো কিন্তু আপনার এখানে এই দেওয়া আছে। লেটস সে যে এখানে এই এই যে এখানে কিন্তু এগুলো দেওয়া আছে। এই যে শুধুমাত্র বেটা দেওয়া থাকলে আমরা এটা আলফা ওয়ান মাইনাস আলফা এভাবে করতে পারি। তো আপনারা যা সেগুলো একটু বাসায় ভালো করে খেয়াল করে দেখলেই পারবেন। আমি অঙ্কটা দিয়ে দিব না আজকে। এখন এর পরের ম্যাথটাও ঠিক একই রকম ভাবে করা যায়, কিন্তু এটা আমি ক্লাসে করাবো, বা যদি আরেকদিন অনলাইন ক্লাস হয় বা ইয়া করা হয় আমি ক্লাসে করাবো। সমস্যা নেই, আমি প্রত্যেকটা অঙ্কই আপনাকে ক্লাসে হাতে কলমে করাবো, টেনশনের কিছু নাই। আর ওই যে বললাম যে বেটার ভ্যালুটা এভাবেও বের করা যায়। তখন সেক্ষেত্রে আপনাকে আহ ধরে নিতে হবে যে +4 ভোল্ট যেটা হচ্ছে বেস কারেন্ট দিয়ে যাচ্ছে, সেখান থেকে চিন্তা করে তারপরে আপনি হচ্ছে ওইটা রিভার্স বায়াসে 1.3 ভোল্ট ধরে তারপরে আপনি এটা করতে পারেন। বাট আমি বলবো যে এই পাঠ্যপুস্তকে না যাওয়াই ভালো। আপনি খুব সিম্পলি দেখেন, আপনি আইসি পেয়েছেন, আপনি আইই পেয়েছেন, তাহলে ইজিলি আপনি আইবি বের করে ফেলতে পারেন, আইই মাইনাস আইসি। তাহলে তো ওই একই জিনিস হইলো, তাই না? আমি কেন এত কষ্ট করে এটা করতে পারি? এটার জন্য তো আমাকে এক্সট্রা নাম্বার দিবেন না যদি আমি এই প্রশ্ন করি, তাই না? তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা ডিরেক্ট এই ভ্যালুটাকে এই ইয়াটাকে ফর্মুলাটাকে ইউজ করবেন, কেসিএল এর এই পার্থক্যকে অ্যাপ্লাই করে আপনি আইবিটা বের করবেন, এবং ইট উইল বি 0.01 মিলিয়ন। এই পার্থক্যকে জাস্ট অ্যাটাচ করা হয়েছে, সিন্স এটা বইয়ে দেখানো হয়েছে তাই এটা আমি দেখিয়েছি, আর কিছু না। তো আজকের ক্লাসটুকু এতটুকু পর্যন্তই। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে বলতে পারেন। কোনো কোশ্চেন আছে কোনো টপিক নিয়ে? আচ্ছা, স্যার সার্কিট গুলো দিয়ে দেওয়া থাকলেই হবে। হ্যাঁ অবশ্যই। সার্কিট না দেওয়া থাকলে আপনি কিভাবে করবেন বাবা? আপনি কি সব সার্কিট মুখস্থ করে করবেন? তো আপনাকে যখন বেসিক কনফিগারেশন গুলো বলা হবে, লেটস সে কমন এমিটার, কমন বেস, কমন কালেক্টরের কনফিগারেশনটা কি কিরকম, সেটা যখন বলতে বলা হবে তখন তো আপনি ওটা করবেন। এবং ইভেন এমনও হয় যদি আপনি ভুলেও যান, তখন ওই যে সিম্বল দিয়ে যেটা দেখানো হয়েছে ওইটা আপনি করবেন। বাট অঙ্কর ক্ষেত্রে অবশ্যই আপনাকে সার্কিট দিয়ে দেওয়া থাকবে। সার্কিট না দিয়ে দেওয়া থাকলে তো আপনি অঙ্ক করতে পারবেন, ডিফিকাল্ট হবে। করা যায়, বাট কেন এই কষ্টটা করতে দেওয়া হবে না? আপনাদেরকে সার্কিট দিয়ে দেওয়া থাকবে, আপনারা ওইভাবে সলভ করবেন। আচ্ছা, কারো আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, সমস্যা নেই। আপনারা সবাই আপনাদের যার যার আইডি তো, বা আমি তো আপনাদের নাম চিনি, তো সমস্যা নেই। আপনাদের অ্যাটেন্ডেন্সটা এটা অটোমেটিক্যালি আমার এখানে থাকবে, কারা কখন থেকে জয়েন করছেন সেটা। তো এটা দেখে আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবো। কিন্তু শুধুমাত্র সাবি, ওনার নামটা আমি জানি না। সাবিকুন। ও, সাবিকুন নাহার, জুবলি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসটা এতটুকুই থাকুক। কারো কোনো কোশ্চেন আছে আর? আচ্ছা নো ঠিক আছে, স্যার। সবাই ভালো থাকবেন। আপনাদেরকে বিশ্বকাপ দেখার জন্য স্যার আমি রেকর্ড ক্লাসটা দিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমাদেরকে আমাদের সাথে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। সবাই আসবেন, ঠিক আছে? ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। See you soon. আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবেন।